আমার কথা শোনা যাচ্ছে? স্যার নমস্কার। হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার। তো সবাই কেমন আছো? স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আমরা গতকাল কোন চ্যাপ্টার পড়েছিলাম? গতকাল কোন চ্যাপ্টার পড়াইছি? পরিকল্পনা ও সিদ্ধান্ত প্রণয়ন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওটা ম্যানেজমেন্টে ছিল। আজকে আমরা ইন্ট্রোডাকশন টু বিজনেস, ব্যবসা পরিচিতি পড়াবো। তো আমরা ক্লাস শুরু করি। ওকে, এটা আমাদের আজকে অনলাইনে ষষ্ঠ ক্লাস। যদিও আজকে সরকারি ছুটির দিন, শুক্রবার, তারপরে তোমরা ক্লাস করতে চাইছো, এই জন্য আমি তোমাদের আজকে ক্লাসটা রেখেছিলাম। তো গত রবিবার থেকেই আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ইনশাল্লাহ আগামী রবিবার থেকে তোমাদের সাথে ক্লাসে দেখা হবে। তোমরা ইতিমধ্যে জানছো যে আগামী রবিবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান সশরীরে ক্লাস কার্যক্রম শুরু করবে। তো রবিবার থেকে তোমাদের সাথে ইনশাল্লাহ ক্লাসেই দেখা হবে। তো আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই হচ্ছে আমার পরিচিতি। আজকে আমরা ব্যবসা পরিচিতির তৃতীয় অধ্যায় নিয়ে আহ, আলোচনা করব। ইতিমধ্যে আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছিলাম। আমাদের প্রথম অধ্যায় ছিল ব্যবসার মৌলিক ধারণা, দ্বিতীয় অধ্যায় ছিল ব্যবসা পরিবেশ। আজকে আমরা তৃতীয় চ্যাপ্টার নিয়ে ডিসকাশন করব। তো তৃতীয় অধ্যায়ের শুরুতে আমি তোমাদের আগের মতোই কিছু ছবি দেখাবো, ভিডিও দেখাবো, এরপর আমরা ক্লাস কার্যক্রম শুরু করব। তো আমি যে ছবিগুলো দেখাবো এগুলো দেখে তোমাদেরকে প্রশ্ন করব যে ছবিটা দেখে তুমি কি বুঝছো বা কিসের ছবি এটা। আমরা দেখি প্রথমে যে ছবিটা স্ক্রিনে দেখা যাচ্ছে, এটা এটা কিসের ব্যবসা বলতো, কে বলতে পারবা? রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট। আহ বেকারি। বেকারি, ভেরি গুড ভেরি গুড। বেকারির ব্যবসা, রেস্টুরেন্ট না। এখানে তো বেকারির প্রোডাক্ট দেখা যাচ্ছে। এখানে কি দেখা যাচ্ছে, এগুলো একটা হচ্ছে হয়তো এখানে বার্গার দেখা যাচ্ছে, তারপরে আরো কিছু আইটেম, বেকারি আইটেম দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে বেকারির বিজনেস। আচ্ছা, আরেকটা ছবি দেখো, এটা কিসের ব্যবসা? ফলমূল। হ্যাঁ, কিসের ব্যবসা? ফলের দোকান। হ্যাঁ, ফ্রুটস এর বিজনেস। আচ্ছা, ফলের দোকান। ফলের দোকানের মালিক কি সাধারণত একজন থাকে নাকি একাধিক থাকে? ফল দোকানে একাধিক জন। এক ফল দোকানে কি একজন থাকে নাকি একাধিক জন থাকে?
একজন থাকে। একজন 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 বেশিরভাগ ফল দোকানে দেখবা একজনই বিক্রেতা, ও একাই মালিক, একাই সেল করে, ঠিক না? এরকম না? হ্যাঁ বেশিরভাগ ফলের ফলের ব্যবসা যারা করে তারা বেশিরভাগই যেই মালিক সেই বিক্রি করে, সেই দোকানে বসে, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? হ্যাঁ স্যার। ঠিক স্যার। আর বেকারির ব্যবসা তো অধিকাংশই মালিক একজনই থাকে। আচ্ছা বলো তো, কোন ব্যবসায় মালিক একজন থাকে? এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসায়ের মালিক। ভেরি গুড, এক মালিকানা ব্যবসা। তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বিষয়ে যাওয়ার আগে একটা ভিডিও আছে, যদিও এই ভিডিওটা ভিডিওটা আমি তোমাদেরকে ক্লাসে আবার দেখাবো। এই ভিডিওর মূলত সার সংক্ষেপটা ছিল যে স্ক্রিনে যে ব্যক্তিটার ছবি তোমরা দেখেছো, এটা হচ্ছে বিশ্বের বিখ্যাত একজন ধনী ব্যক্তির ছবি। কে বলতে পারবে এই ব্যক্তির নাম কি? জানো না? এটা হচ্ছে ওয়ারেন বাফেট। পৃথিবীর শীর্ষ যদি 5 জন ধনীর নামের তালিকা করা হয়, তখন সেখানে 5 জনের মধ্যে একজন হবে এই ব্যক্তি। তার টাকা সে টাকা ইনভেস্ট করে টাকা ইনকাম করত, অর্থাৎ টাকা দিয়ে টাকা ইনকাম করত। তো তার ইনভেস্টমেন্ট পলিসি, সে কিভাবে কি ব্যবসা করত, কিসের ব্যবসা করত, কেমনে সে এত কোটি কোটি টাকার মালিক হয়েছে, এসব কিছু এই ভিডিওর মধ্যে ছিল। অর্থাৎ একক চিন্তা ভাবনার মাধ্যমে, একক পরিচালনার মাধ্যমে, একক ব্যবসার মাধ্যমে সে আজকে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। কিভাবে সে তার এত টাকা উপার্জন করছে তার একটা ছোট্ট ভিডিও ছিল। আমি ভিডিওটা তোমাদেরকে আবার ক্লাসে দেখাবো, মাল্টিমিডিয়া ক্লাসে। তো শুরুতেই তোমরা বলছো যে বেকারির ব্যবসা বা ফল বিক্রেতা এরা হচ্ছে একক মালিকানায় পরিচালিত, আর একক মালিকানায় যে ব্যবসা পরিচালিত হয় সেটাকে আমরা এক মালিকানা ব্যবসা বলে থাকি। আজকের আমাদের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে এই এক মালিকানা ব্যবসা নিয়ে। ওকে, আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো বা জানতে পারবো, প্রথমত এক মালিকানা ব্যবসা কি তা বলতে পারবে, এক মালিকানা ব্যবসায়িক বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ শনাক্ত করতে পারবে, বৃহদায়তন ব্যবসার পাশাপাশি ক্ষুদ্রায়তন মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ বিশ্লেষণ করতে পারবে। অর্থাৎ বড় ব্যবসার পাশাপাশি এক মালিকানা ব্যবসা কিভাবে টিকে আছে সেটার কারণও আশা করি তোমরা ব্যাখ্যা করতে পারবে। এখন আসি, প্রথমে আমরা দেখি এক মালিকানা ব্যবসা কি। একক ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে। তাহলে এক মালিকানা ব্যবসার মালিক কয়জন? একজন। একজন। ভেরি গুড। একজন। কেউ যদি লিখো যে একজন মালিক কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে, তাও হবে। তাহলে এক মালিকানা ব্যবসা কয়জন পরিচালনা করে? একজন। একজন ব্যক্তি। মুনাফা কয়জন পাবে? একজন। একজন।
লস হলে কয়জনের লস বহন করবে? জনে একজনের। এক মালিকানার ব্যবসার দায় কে বহন করবে? মালিক নিজেই মালিক নিজেই বহন করবে। গুড। এখানে দুজন বিখ্যাত মনীষীর সংজ্ঞা দেওয়া আছে, এটা নোট করে নিবা। অ্যাকর্ডিং টু প্রফেসর বিও হুইলার, দ্য সোল প্রোপ্রাইটরশিপ, এক মালিকানা ব্যবসাকে ইংলিশে সোল ট্রেডারশিপ অথবা সোল প্রোপ্রাইটরশিপও বলে, is the form of business ownership which is owned and controlled by a single individual, অর্থাৎ একজন ব্যক্তি কর্তৃক মালিকানাধীন এবং নিয়ন্ত্রণাধীন ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে। According to James Stephenson, a sole trader is a person who carries on business exclusively by and for himself. এক মালিকানা হচ্ছে এমন একজন ব্যক্তি যে তার নিজের জন্য এবং নিজের দ্বারাই ব্যবসাটা কি করে, পরিচালনা করে থাকে। তাহলে এই সংখ্যাটা লিখবা। এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এক মালিকানা ব্যবসায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় কেন? কে বলতে পারবে? মালিক নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে বিধায় গুড। এখানে মালিক যেহেতু একজন, কারোর সাথে আলাপ আলোচনার কোনো প্রয়োজন নেই, সে যেটা ভালো মনে করবে সেটাই ডিসিশন নিবে, এই জন্য এক মালিকানা ব্যবসায় আয়তনে প্রতিষ্ঠান করা যায়। হ্যাঁ, অর্থাৎ মালিক যেহেতু একাধিক মালিক নেই, একাধিক ব্যক্তি নেই, কারোর সাথে আলোচনার প্রয়োজন নেই, সেজন্য সে দ্রুত কি করতে পারবে, যে কোনো বিষয় ডিসিশন নিতে পারবে। ওকে, আমরা পরবর্তী টপিকসে যাই, এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য। আমি এখানে কিছু বৈশিষ্ট্য লিখছি, তোমরা বৈশিষ্ট্যগুলো দেখবা, যে পয়েন্টটা বুঝবা না এটা আমাকে প্রশ্ন করবা। প্রথমে একক মালিকানা, সহজ সংগঠন, সীমিত মূলধন ও আয়তন, অসীম দায়, একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ, প্রত্যক্ষ সম্পর্ক, মালিক ও ব্যবসা সত্তার অভিন্নতা, নমনীয়তা, অনিশ্চিত স্থায়িত্ব, একক ঝুঁকি, একক সিদ্ধান্ত ও মুনাফা, প্রাচীনতম সংগঠন। এখানে 12টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। কোন বৈশিষ্ট্যটা তুমি বুঝতেছো না আমাকে বলো, আমি সেটা ব্যাখ্যা করে দেব। সীমিত মূলধন ও আয়তন। সীমিত মূলধন ও আয়তন, এক মালিকানা ব্যবসার আয়তন ছোট, এটা অল্প আয়তনের মধ্যে এই ব্যবসাটা স্থাপন করা যায়। যেমন কেউ রাস্তার পাশে দেখবা পান বিক্রি করতেছে, পানের দোকান, তো একটা পানের দোকানের জন্য তো আর বড় ধরনের জায়গা দরকার নেই, ছোট্ট একটা বক্স নিয়ে সে রাস্তার পাশে বসে পান বিক্রি করতে পারে। তাহলে এখানে যেহেতু মালিক একজন, সেজন্য এটাকে এক মালিকানা বলা যায়, এটার জন্য জায়গা বেশি লাগে না। তারপর একটা ছোট্ট দোকান, সেটা মুদি দোকান হতে পারে, চায়ের দোকান হতে পারে, হ্যাঁ, তারপরে একটা ডিসপেন্সারি হতে পারে। তো একটা দোকান স্থাপনের জন্য বড় ধরনের আয়তনের প্রয়োজন নেই, ছোট্ট একটা আয়তন নিয়ে, ছোট্ট একটা জায়গা নিয়ে এই এক মালিকানা ব্যবসা গড়ে তোলা যায়, সেজন্য এটা বলা হয় সীমিত আয়তন। আর সীমিত মূলধন কেন? কারণ এখানে মালিক যেহেতু একজন, সব টাকা পয়সা তাকেই দিতে হবে। যদি অনেকগুলো মালিক থাকতো তাহলে টাকা পয়সা মূলধনও অনেক বেশি দেওয়া যেত, মালিক একজন হওয়াতে মূলধনের পরিমাণও এখানে কম। আর কোনো পয়েন্ট? প্রত্যক্ষ সম্পর্ক। হ্যাঁ, এক মালিকানা ব্যবসায় মালিক এবং ক্রেতার মধ্যে একটা সরাসরি সম্পর্ক থাকে। যেহেতু মালিক নিজে একাই ব্যবসাটা পরিচালনা করে, তাহলে ক্রেতা যখন তার দোকান থেকে কোনো কিছু কিনতে যায় তখন সরাসরি মালিকের সাথে একটা সাক্ষাৎ হয়। যেমন আমরা ক্লাসের শুরুতে দেখছি ফল দোকানদার, অধিকাংশ ফল ব্যবসায়ী যে মালিক সেই ফল বিক্রয় করে, অর্থাৎ যিনি দোকানদার তিনি মালিক। এখন কোনো কাস্টমার যদি ফল দোকান থেকে ফল কিনতে যায় তাহলে সরাসরি মালিকের সাথেই তার কি হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে। এজন্য বলা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের সাথে মালিক এবং কাস্টমার সাথে একটা সরাসরি সম্পর্ক বা প্রত্যক্ষ সম্পর্কের সৃষ্টি হয়। মালিক ও ব্যবসায়ী সত্তার অভিন্নতা। ওই যে একই কথা, এক মালিকানা ব্যবসা পরিচালনা করে কে? মালিক নিজেই।
মালিক এখানে মালিক পরিচালনার জন্য অন্য কোনো লোকের প্রয়োজন নেই। তাহলে যিনি মালিক তিনি ব্যবসাটা পরিচালনা করতেছেন। তো এখানে মালিক আর ব্যবসা দুইটা আলাদা জিনিস না, দুইটা মিলে একটা জিনিস। যদি মালিক এক জায়গায় থাকতো, ব্যবসা আরেক জায়গায় থাকতো, তাহলে দুইটা পৃথক জিনিস। কিন্তু এক মালিকানা ব্যবসায় যেহেতু মালিক নিজেই ব্যবসাটা পরিচালনা করতেছে, তাহলে মালিক আর ব্যবসার মধ্যে কোনো আলাদা কোনো পার্থক্য নেই, সেজন্য এটাকে অভিন্নতা বলা হয়। আর কোনটা? তাহলে আমরা পরবর্তী টপিকসে চলে যাই। বলো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এক মালিকানা ব্যবসায়ের মালিকের দায় অসীম কেন? মালিক নিজেই এই ব্যবসা কারণ পরিচালনা মালিক নিশ্চয়ই ব্যবসার হুম, বলো। মালিক নিজেই এই ব্যবসায় পরিচালনা করেন, ক্ষতি হলে একাই বহন করেন, লাভ হলে একাই ভোগ করেন। এখন মনে করো মালিক, এক মালিকানা ব্যবসায় একজন মালিক 10,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করছে। 10,000 টাকা দিয়ে সে একটা দোকান দিছে। এখন কোনো কারণে তার দোকানে এমন লস হয়েছে, সেটা 10,000 টাকার চেয়েও বেশি, 15,000 টাকার লস হয়ে গেছে। তাহলে বাকি যে 5,000 টাকা, এই ক্ষতিটা কে বহন করবে? মালিক নিজে। মালিক নিজে বহন করবে। অর্থাৎ সে যত টাকা দিয়ে ব্যবসা শুরু করুক না কেন, এই ব্যবসায় যদি তার মূলধনের চেয়েও ক্ষতি যদি বেশি হয়, তাও সে ক্ষতিটা কাকে বহন করতে হবে? মালিক নিজেকেই বহন করতে নিজেকে। হবে। অর্থাৎ সে তার বাড়ি থেকে এনে হলেও এই ক্ষতিটা পুষিয়ে দিতে হবে। এই জন্য বলা হয় এক মালিকানা ব্যবসায়ের দায় অসীম। অর্থাৎ নির্দিষ্ট মূলধনের বাইরেও যদি তার ব্যক্তিগত সম্পত্তি যদি ব্যবসার নিকট দায়বদ্ধ থাকে, তখন সেটাকে বলা হয় অসীম দায়। অর্থাৎ তুমি শুধুমাত্র যত টাকা মূলধন দিছ তত টাকাই দায় বহন করবা, বিষয়টা এরকম না। মূলধনের বাইরেও তোমাকে দায় বহন করতে হবে, তখন ওটাকে বলা হয় অসীম দায়। এবার আসো এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র, মানে কোন কোন ব্যবসার ক্ষেত্রে এই এক মালিকানা ব্যবসাটা উপযোগী, কোন কোন পরিস্থিতিতে এই ব্যবসাটা উপযোগী আমরা একটু দেখি। স্বল্প পুঁজি, সীমিত চাহিদা, খুচরা পণ্য, পচনশীল পণ্য, সেবামূলক প্রতিষ্ঠান, সহায়ক প্রতিষ্ঠান, কুটির শিল্প, শৈল্পিক ব্যবসা, প্রত্যক্ষ সম্পর্ক, দ্রুত সিদ্ধান্ত, ভ্রাম্যমাণ ব্যবসা, সাময়িক ব্যবসা। অর্থাৎ এই ধরনের ব্যবসার ক্ষেত্রে বা এই ধরনের পরিস্থিতিতে এক মালিকানা ব্যবসা সবচেয়ে বেশি উপযোগী। এখানে বলো কোন পয়েন্টটা তুমি বুঝতেছো না? শৈল্পিক ব্যবসায়। শৈল্পিক, যেমন ফটোগ্রাফি। বর্তমানে আমরা বিভিন্ন প্রোগ্রামে দেখি ফটোগ্রাফি, বিভিন্ন ডিএসএলআর ক্যামেরা দিয়ে বিভিন্ন ছবি তুলে দেয় অনেকে। তাদের একটা ফটোগ্রাফি টিম থাকে, ওদেরকে কন্টাক্ট করতে হয়, নির্দিষ্ট টাকার বিনিময়ে তারা বিভিন্ন প্রোগ্রামে, জন্মদিনের প্রোগ্রাম, বিবাহের প্রোগ্রামে এসে ছবি তুলে দেয়। এটা একটা শৈল্পিক ব্যবসা। তাহলে এই ব্যবসাটাও একজন মালিক ধারা কি করতে পারে? পরিচালনা করতে পারে। এরপর ভ্রাম্যমাণ ব্যবসায়ী। ভ্রাম্যমাণ ব্যবসা তো তোমরা তোমাদের কলেজের সামনেই আছে। প্রতিদিন যে ফুচকার দোকান একটা যে আসে মাঠের মধ্যে, ফুচকা হাউসে গিয়ে, হ্যাঁ, ও ব্যবসাটা কি? ভ্রাম্যমাণ। অর্থাৎ সে একটা ভ্যান গাড়ি নিয়ে এসে তোমাদের কাছে ফুচকা বিক্রি করে আবার ভ্যান গাড়িটা নিয়ে চলে যায়। নাকি তার ভ্যান গাড়ি কি কলেজে এখানে থাকে যায়? এটা, এটাকে বলা হয় ভ্রাম্যমাণ। যে ব্যবসা এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে
বিক্রি করে, বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বিক্রি করে, সেটাকে বলা হয় ভ্রাম্যমাণ ব্যবসা। তোমাদের বাড়িতে দেখবা ফেরিওয়ালা আসে, হ্যাঁ, গ্রামে ফেরিওয়ালা আসে, এটাও ভ্রাম্যমাণ ব্যবসা। আর এই গান বাজতেছে কোন জায়গায়? আর কোনোটাতে নাই? তাহলে আমরা নেক্সট ইয়াতে যাই। এবার আসি, বৃহদায়তন ব্যবসার পাশাপাশি এক মালিকানা ব্যবসা টিকে থাকার কারণ কি? আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে আরো বড় বড় আয়তনের ব্যবসা আছে। যেমন অংশীদারি ব্যবসা এক মালিকানার চেয়ে আয়তনে বড়, কোম্পানি ব্যবসা আয়তনে বড়, সমবায় সমিতি আয়তনে বড়। তো এই ধরনের অজস্র ব্যবসা আছে যেগুলো এক মালিকানার তুলনায় অনেক বড়। তো এত বড় বড় ব্যবসার পাশাপাশি কেন এত ছোট্ট একটা ব্যবসা, এক মালিকানা ব্যবসা কেন টিকে আছে? এটা টিকে থাকার কারণ কি? কি কি সুবিধার কারণে এক মালিকানা ব্যবসা এখনো জনপ্রিয় হয়ে আছে? তার কিছু কারণ এখানে দেওয়া আছে, একটু দেখো। প্রথমে এটার গঠনটা সহজ, মালিকের স্বাধীনতা আছে, টাকা কম লাগে, পুঁজি কম লাগে, এটা যে কোনো জায়গায় স্থাপন করা যায়, অবস্থানগত সুবিধা, ক্ষেত্র যে কোনো ক্ষেত্রে ইউজ করা যায়, পরিচালনাগত সুবিধা যেহেতু মালিক একাই পরিচালনা করে, ঝুঁকির স্বল্পতা যেহেতু ব্যবসার আয়তনটা ছোট, নিশ্চিত সাফল্য, বেশিরভাগ সময় এক মালিকানা ব্যবসায় কি হওয়া যায়, সাকসেস হওয়া যায়, অধিক মুনাফা অর্জন করা যায় যেহেতু মালিক একজনই আছে, যা মুনাফা পাবে পুরোটাই ওর, যে কোনো বিষয়ে ডিসিশন দ্রুত নেওয়া যায়, যেহেতু এখানে একাধিক ব্যক্তি নাই সেজন্য গোপনীয়তাটা রক্ষা করা যায়, দায়ের পরোক্ষ সুবিধা। এখানে কোনটা বুঝে নাই বলো? দায়ের পরোক্ষ সুবিধা। দায়ের পরোক্ষ সুবিধা হচ্ছে, এখানে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এক মালিকানা ব্যবসায় দায় অসীম। অসীম দায় বলতে যে তার সরবরাহকৃত মূলধনের বাইরেও সে ব্যবসার নিকট দায়বদ্ধ, অর্থাৎ তার ব্যক্তিগত সম্পত্তিও এখানে দায়বদ্ধ। যেহেতু তার ব্যক্তিগত সব সম্পত্তি এখানে দায়বদ্ধ, সেহেতু সে কখনোই চাইবে না এই ব্যবসাটা কি করুক, ক্ষতির সম্মুখীন হোক। কারণ ক্ষতি হলে, লস হলে তার সবকিছুই চলে যাবে। এই জন্য সে সবসময় ব্যবসাটা সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করে, ব্যবসায়ী মুনাফা অর্জনের চেষ্টা করে, তার মধ্যে সবসময় একটা টার্গেট থাকে যে না, আমার ব্যবসাটাকে সাকসেসফুলি রান করতে হবে, আমার ব্যবসাটা সঠিকভাবে পরিচালনা করতে হবে। যদি কোনো কারণে লস হয় তাহলে আমার সবকিছু শেষ হয়ে যাবে, আমি নিঃস্ব হয়ে যাব। এই যে তার মধ্যে একটা ভয়, তার মধ্যে যে একটা এই এই ক্ষতির যে একটা এই টেনশন কাজ করে, এখান থেকে সে কি করে, সবসময় ভালোভাবে ব্যবসাটা পরিচালনা ট্রাই করে, যার কারণে এক মালিকানা ব্যবসায় তেমন একটা কোনো লস হয় না, ক্ষতি হয় না, সবসময় এখানে নিশ্চিত সাফল্য পাওয়া যায়। এই জন্য এটাকে বলা হয় দায়ের পরোক্ষ সুবিধা। মানে সে দায়বদ্ধ বিদায় সে তার ব্যবসা নিয়ে এত বেশি চিন্তা করতেছে, এবং চিন্তার কারণে সে ভালোভাবে কাজ করতেছে, এবং তার ব্যবসা লাভ হচ্ছে, সে নিশ্চিত সাফল্য পাচ্ছে। আজকে যদি তার এই ব্যবসায় তার দায় না থাকতো, যদি এরকম হতো যে না, এটা ভালো হইলেও কি খারাপ হইলেও কি আমার কোনো সমস্যা নাই, তাহলে সে ব্যবসাটা ঠিকভাবে পরিচালনা করতো না, তখন তার লস হইতো। কিন্তু এখন তার সবকিছু দায়বদ্ধ হওয়াতে সে সঠিকভাবে ব্যবসাটা পরিচালনা করে এবং সেখান থেকে ভালো মুনাফা অর্জন করে এবং নিশ্চিতভাবে সাফল্য অর্জন করে। এই জন্য এটাকে বলা হয় দায়ের পরোক্ষ সুবিধা। দায় যে সবসময় অসুবিধা তা না, দায় থেকেও কি হয়, সুবিধা পাওয়া যায়। তুমি কোনো কিছুতে দায়বদ্ধ থাকলে ওটার প্রতি তোমার আন্তরিকতা থাকবে, ওই কাজের প্রতি তোমার আগ্রহ থাকবে, সঠিকভাবে করার একটা চেষ্টা থাকবে, এটাকে বলা হয় দায়ের পরোক্ষ সুবিধা। আর কোনটা? ওকে, আমরা পরবর্তী ইয়েতে যাই। আমাদের এখন একটা দলীয় কাজ আছে, দেখি এটার আনসার কি হবে। কি কি কারণে এক মালিকানা ব্যবসাকে তুমি উত্তম বলে মনে করো?
দেখি এক একজনে এক একটা কারণ বলো। তুমি কি কারণে এক মালিকানা সহজ ব্যবসা বলো। সহজ গঠন, এরপর স্বল্প পুঁজি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। গুড। আর তারপর ক্ষুদ্রায়তন গুড হয়েছে। প্রতিষ্ঠান, এরপর যে কোনো স্থানে প্রতিষ্ঠান যে করা যায়। কোনো জায়গায় স্থাপন স্থাপন করা করা যায়। ভেরি গুড। ওকে, ভ্রাম্যমাণ, ভ্রাম্যমাণ। আচ্ছা ঠিক আছে। আমি কিছু এখানে কারণ দিয়েছি, একটু দেখো, মিলিয়ে নাও। এসব কারণে আমরা এক মালিকানা ব্যবসাকে কি বলবো? উত্তম বলবো। তো আজকের পাঠ থেকে আমরা কি কি জানলাম দেখি, বলতো কি কি জানছি? এক মালিকানা ব্যবসায়ের সংজ্ঞা, তারপর মালিকানার বৈশিষ্ট্য, একক মালিকানা বৈশিষ্ট্য, ব্যবসায়ের ক্ষেত্র, তারপর একক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র, উপযুক্ত ক্ষেত্র। এরপর এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ। ভেরি গুড, এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ। তাহলে আমরা একটু দেখি তোমরা যেগুলো বলছো ওগুলো ঠিক আছে কিনা। সংজ্ঞা, বৈশিষ্ট্য, উপযুক্ত ক্ষেত্র এবং টিকে থাকার কারণ। আজকের আলোচনা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, হ্যাঁ স্যার, কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে এখন আমি দেখি তোমরা কতটুকু মনোযোগী ছিল ক্লাসে। আমি তোমাদের কিছু প্রশ্ন করি, সবাই প্রস্তুত তো না? স্যার। ওকে। সবচেয়ে প্রাচীন ব্যবসা কোনটি? এক মালিকানা এক মালিকানা ব্যবসা, কোন ব্যবসায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়? এক মালিকানা ব্যবসায়ের গুড। এক মালিকানা ব্যবসায় পুঁজি সরবরাহ করে কে? মালিক, ভেরি গুড। দেখি 4 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? এক মালিকানা, এক মালিকানা ব্যবসা, মুদির দোকান সাধারণত একজন মালিক দ্বারাই গঠিত হয়। 5 নাম্বার প্রশ্নের উত্তর? দুই আর ব, 2 2 3। 2 3, ভেরি গুড, 2 3। তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝছো। এখন তোমাদের জন্য একটা বাড়ির কাজ আছে। বাড়ির কাজটা তোমরা বাসায় লিখে ফেলবে। একটি এক মালিকানা ব্যবসা কিভাবে প্রতিষ্ঠিত হয় তা ব্যাখ্যা সহ লিখে আনবে। যে এক মালিকানা ব্যবসা গঠন করা হয় কিভাবে, কিসের ভিত্তিতে, এটা বই থেকে স্টাডি করবা। এটা লিখে রাখবা। আর যেগুলো আলোচনা করছি সেগুলো লিখে রাখবা। আমি এগুলো কিন্তু সব আগামী রবিবার চেক করব ইনশাআল্লাহ। আমি অনলাইনে এই স্যার পর্যন্ত দলীয় কাজগুলো কি খাতায় লিখে নিতে হবে? অবশ্যই লিখে নিতে হবে, সবগুলো প্রশ্নের উত্তর লিখে নিতে হবে। স্যার আপনি মূল্যায়ন যেগুলো দিবেন সেগুলা কি লিখতে হবে? শুধু প্রশ্ন আর উত্তর লিখলেই চলবে, প্রশ্ন দিয়ে উত্তরটা লিখে ফেলতে হবে। তো এই পর্যন্ত আমাদের 6টা অনলাইন ক্লাস হয়েছে। এই 6টা ক্লাসে আমি যেগুলো আলোচনা করছি চ্যাপ্টার বাই চ্যাপ্টার এগুলো লিখে নিবা, এবং প্রতিটা ক্লাসে কিছু কোশ্চেন ছিল, একক কাজ, জোড়াই কাজ, দলীয় কাজ। এই কোশ্চেন গুলো আনসার খাতায় লিখে নিবা আর বাড়ির কাজ সহ। তো আগামীকাল তোমাদের সাথে আগামীকাল ক্লাস করবা? করব স্যার। প্রতিদিনই করবা এখন? ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ আগামীকাল আমরা ম্যানেজমেন্টের 4th চ্যাপ্টার, সেটা হচ্ছে সংগঠন বা সংগঠিতকরণ। অনেক বড় একটা চ্যাপ্টার, কালকে একটু সময় দিতে হবে, একটু দ্রুত পড়াইতে হবে, যেহেতু আমরা জুম অ্যাপসে ফ্রিতে 40 মিনিটের বেশি ক্লাস নেওয়া যায় না। 40 মিনিটের বেশি ক্লাস নিতে হলে আমাদেরকে পেমেন্ট করতে হবে। তো আমাদের যেহেতু ক্লাস ডিউরেশন 40 মিনিটস, সেই জন্য সংগঠন চ্যাপ্টারটা
যেহেতু ওখানে অনেক বেশি টপিক, সেহেতু আমরা ওটা একটু দ্রুত পড়াবো। তো সে পর্যন্তই সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আগামীকাল আবার রাত 9টা 15 মিনিটে তোমাদের সাথে দেখা হবে। আর যারা ক্লাসে অ্যাটেন্ড করতে পারতেছে না তাদেরকে অবশ্যই ইনফর্ম করবা, রেকর্ডেড ভিডিও দেখে হলেও যেন পড়াগুলা নোট করে নেয়। আমি কিন্তু রবিবার থেকে সবার খাতা চেক করব। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, ইনশাল্লাহ কালকে আবার দেখা আর হবে। রুল কল কখন করবেন? তো আমি তো নোট খাতা চেক করার পর রুল কল দিব, যে 1 সপ্তাহের। আমি 1 সপ্তাহের নোট খাতা দেখবো, আচ্ছা এরপরে 1 সপ্তাহের রুল কল তার সামনে ক্লাসে দিয়ে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকবা, কেমন? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।